হাই এভরিওয়ান, ইটস অর্গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রাইম অফ লিটারেচার। আজকে আমরা রোমান্টিক যে এরা সেটার সেকেন্ড পার্ট কমপ্লিট করব, যার মধ্যে আজকে আমরা আলোচনা করব তিনজন মেজর যে পোয়েট তাদের নিয়ে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কোলরিজ। যারা আমার আগের দিনে ভিডিওগুলো দেখোনি তাদের আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ ভিডিওগুলোতে গো থ্রু করো। চলো শুরু করা যাক। উইলিয়াম ব্লেক, তিনি একজন পোয়েট ছিলেন, এনগ্রেভার ছিলেন অ্যান্ড ভিশনারি আর্টিস্ট ছিলেন। তিনি তার লাইফ টাইমে খুব অল্পই খ্যাতি পেয়েছিলেন, কিন্তু 20th সেঞ্চুরিতে তার খ্যাতি অনেক বেড়ে গেছিল। তিনি রেশনালিজম অ্যান্ড যে ফর্মাল পোয়েটিক রেস্ট্রিকশন ছিল 18th সেঞ্চুরি, সেটার বিরুদ্ধে তিনি রেবেল বা বিদ্রোহ করেছিলেন। হিজ পোয়েট্রি ইজ ক্যারেক্টারাইজড বাই ভিশনারি ইমাজিনেশন, সিম্বলিজম অ্যান্ড লিরিক্যাল স্টাইল। তার পোয়েট্রি যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কী কী ছিল, সেখানে ভিশনারি ইমাজিনেশন, সিম্বলিজম অ্যান্ড লিরিক্যাল স্টাইল দেখতে পাওয়া যায়। তার মেজর আইডিয়া কী ছিল? ইম্পর্ট্যান্ট অফ কন্ট্রারিজ অর অপোজিটস, এটা যেটা তার একটা লাইন ছিল, উইদাউট কন্ট্রারিজ ইজ নো প্রোগ্রেশন। এটা তার লাইনের মধ্যে দিয়ে জানা যায়। তার পোয়েট্রিতে কী কী কন্ট্রাস্ট দেখা যায়? Innocence versus experience, nature versus social order, freedom or oppression, imagination versus reason. ইম্পর্টেন্ট সিম্বল কি? যেমন চিলড্রেন, ফ্লাওয়ার, ল্যাম্পস, এগুলো হচ্ছে ইনোসেন্সের সিম্বল। মাশিন, সিটিজ, প্রিয়েস্ট, ইনস্টিটিউশনস, এটা ছিল অপারেশন আর রেশনালিজমের সিম্বল। লস ছিল হিউম্যান ইমাজিনেশন সিম্বল। ইউরিজন, এটা ছিল ল অ্যান্ড অর্ডার আর রেস্ট্রিকশনের সিম্বল। আর টাইগার, এটা ন্যাচারাল আর ক্রিয়েটিভ এনার্জি সিম্বল। নেক্সট চলে আসে তার সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সে। এটা পাবলিশ হয়েছিল সেপারেটলি। সংস অফ ইনোসেন্স এসেছিল 1789-এ, সংস অফ এক্সপিরিয়েন্স এসেছিল 1793-তে, কম্বাইন্ড এডিশন এসেছিল 1794-এ। এর মধ্যে অনেক যে পোয়েম সেগুলো পেয়ার বা জোড়ায় আসতো, যেটা ইনোসেন্স আর এক্সপিরিয়েন্স দুটোকে কন্ট্রাস্ট করতো। আর এখানে চাইল্ডহুড ভীষণ ইম্পর্টেন্ট ছিল ব্লেকের পোয়েট্রিতে। দ্য চাইল্ড রিপ্রেজেন্ট কি করে? আনকরাপ্টেড ফিলিংস, ইমাজিনেশন আর ব্লেকস ডিস্যাটিসফ্যাকশন উইথ সোসাইটি। একটা পোয়েম ছিল দ্য চিমনি সুইপার, এটা শো করে যে শিশুদের প্রতি যে কিভাবে এক্সপ্লয়টেশন করা হয় সেটা। ব্লেকস লন্ডন কি ছিল? ব্লেক এখানে লন্ডন একটা ডার্ক এবং পলিটিক্যাল ভার্জন প্রেজেন্ট করেছেন। লন্ডন কি রিপ্রেজেন্ট করে? সোশ্যাল অপারেশন এবং ইনস্টিটিউশন কন্ট্রোলকে। এখানে একটা ফ্রেজ আছে, মাইন্ডস ফ্রগড মিনাকেলস, এটা সিম্বলাইজ করে সাইকোলজিক্যাল সোশ্যাল অপারেশনকে। দ্য চার্টার্ড থিমস, এটা সাজেস্ট করে কমার্শিয়ালাইজেশন অ্যান্ড কন্ট্রোল অফ নেচার। ব্লেকের ভিশন কেমন ছিল? প্রাইমারিলি ছিল সোশ্যাল আর পলিটিক্যাল। নেক্সট চলে আসি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ একজন সেন্ট্রাল পোয়েট ছিলেন ইংলিশ রোম্যান্টিসিজমের। তার পোয়েট্রিতে কি কি এমফাসাইজ করে? নেচার, চাইল্ডহুড, মেমরি, ইমাজিনেশন আর ইন্ডিভিজুয়াল মাইন্ড। তার মতে নেচার ভীষণ ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা হিউম্যান মাইন্ডের উপর ডাইরেক্ট এফেক্ট ফেলে, শুধুমাত্র ফিজিক্যাল বিউটির জন্য নয়, নেচার সব দিক থেকে এফেক্ট ফেলে। তার পোয়েট্রি এসেন্সিয়ালি এমপ্রিশিয়াল। কেমন করে বোঝা যায়? কারণ তিনি তার পোয়েট স্টার্ট করছেন সেন্সরি এক্সপিরিয়েন্স এর দ্বারা এবং সেটাকে টার্ন করছেন নিজের মাইন্ডের ভেতর দিকে, মানে নিজের ভেতরের দিকে তাকানো, বাইরেটা ছেড়ে। তার ইম্পর্টেন্ট পোয়েম কি ছিল? দ্য প্রিলিউড, টিংটন অ্যাবে, ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, দ্য ওড কাম্বারল্যান্ড বেগার, দ্য লিচ গ্যাদারার, সনেট ছিল একটা, সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। দ্য প্রিলিউডে চলে আসি। ওয়ার্ডসওয়ার্থে একটা গ্রেটেস্ট অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম ছিল। এর মেইন সাবজেক্ট কি ছিল? গ্রোথ আর ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল মাইন্ড। ইন্ডিভিজুয়াল মাইন্ডে যে কীভাবে গ্রোথ আর ডেভেলপমেন্ট হচ্ছে সেটা। এর অরিজিনাল টাইটেল ছিল কি? এ পোয়াম অন দ্য গ্রোথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল মাইন্ড। এটা ছিল মেইন টাইটেল। এটা এক্সপ্লোর করে ফর্মেশন অফ ইন্ডিভিজুয়াল সেন্সিবিলিটি, মেমরি, ইমাজিনেশন অ্যান্ড কনসিয়াসনেস। ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড চাইল্ডহুড। ওয়ার্ডসওয়ার্থের জন্য চাইল্ড হচ্ছে একটা উইজডম আর ট্রুথ, মানে জ্ঞান এবং সত্যের একটা সোর্স। তার ফেমাস আইডিয়া পাওয়া যায় মাই হার্ট লিভস আপ, এটা থেকে। কি লাইন? দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, এই লাইনটা থেকে। যে ওড ছিল ইন্টিমেশন অফ ইমর্টালিটি, এখানে চাইল্ডকে বা শিশুদের অ্যাসোসিয়েট বা কানেক্ট করা হয়েছে স্পিরিচুয়াল উইজডম আর হলিনেসের সঙ্গে। ওয়ার্ডসওয়ার্থের ল্যাঙ্গুয়েজে চলে আসি। তিনি যে আর্টিফিশিয়াল পোয়েটিক ডিকশন যেটা 18th সেঞ্চুরিতে ইউজ হতো সেটাকে রিজেক্ট করেছিলেন। তিনি চেয়েছিলেন যে পোয়েট্রি এমন ভাষায় লেখা হোক যেটা অর্ডিনারি মানুষ এবং প্রত্যেক দিনের কথোপকথন ব্যবহার হয়। তার পোয়েট্রি এই জন্যে অনেক বেশি ডেমোক্রেটিক আর অ্যাক্সেসিবল ছিল। যদিও তিনি সবসময় এই প্রিন্সিপাল, যে নিয়মটা কিন্তু সবসময় ফলো করতেন না। কিছু কিছু পোয়েট্রি আছে যেটা কিছু কমপ্লেক্স, মানে জটিল যে গ্রামার এবং ভোকাবুলারি, এটা ইউজ করা হয়েছিল। ওয়ার্ডসওয়ার্থ মেমোরিকে কীভাবে দেখিয়েছেন? মেমোরি ছিল তার পোয়েমের সেন্ট্রাল বিষয়। পাস্ট এক্সপিরিয়েন্স যে কীভাবে প্রেজেন্টকে ইনফ্লুয়েন্স করে সেটা দেখানো হয়েছে। তার কবিতা ছিল টিংটন অ্যাবে, যেখানে মেমোরি আর নেচার দেখানো হচ্ছে এমনভাবে যে সেটা সেই দুটোই হেল্প করছে পোয়েটকে বুঝতে যে হার্ট অফ দ্য থিংস, সমস্ত জিনিসের মেইন হার্ট কোন জিনিস। ওয়ার্ডসওয়ার্থ রিপিটেডলি রিভাইজ দ্য প্রিলিউড ইন অ্যান অ্যাটেম্প্ট টু প্রিজার্ভ অ্যান্ড এক্সপ্রেস হিজ পাস্ট ইনসাইটস। তিনি দ্য প্রিলিউডকে বারবার রিপিটেডলি রিভাইজ করেছেন, যেটা ছিল যে তার পাস্টের যে ইনসাইটগুলো সেটাকে এক্সপ্রেস করে এবং প্রিজার্ভ করা। এবার ব্লেক আর ওয়ার্ডসওয়ার্থের মধ্যে একটা তুলনা করা যায়, সেটা কেমন হবে? ব্লেকের যে পোয়েট্রিগুলো ছিল সেটা অনেকটা সোশ্যাল, পলিটিক্যাল, ভিশনারি এবং অপারেশনের উপর ফোকাস করতো এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইনোসেন্স আর এক্সপিরিয়েন্সের উপর বেশি জোর থাকতো। কিন্তু ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রিতে সেই পোয়েট্রিগুলো পার্সোনাল ছিল, নেচার সেন্টার্ড ছিল, ফোকাস করতো নেচারের উপরে। চাইল্ডহুড, মেমোরি অ্যান্ড দ্য মাইন্ড, এগুলো তার কবিতার মূল বিষয়বস্তু। ব্লেক কি করতেন? সিম্বল আর মাইথোলজি ইউজ করতেন, বাট ওয়ার্ডসওয়ার্থ
তিনি সিম্পল আর এভরিডে ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন। তাহলে ইন এ শর্ট ল্যাঙ্গুয়েজ কি বলা যায়, ব্লেক সোসাইটি আর ভিশনের দিকে ফোকাস করেছিলেন, ওয়ার্ডসওয়ার্থ নেচার আর মাইন্ডের দিকে। ব্লেকের যে ভিশন ছিল লন্ডনের প্রতি সেটা ছিল সোশ্যাল, আর ওয়ার্ডসওয়ার্থের ভিশন কেমন ছিল সেটা ছিল পার্সোনাল। এবার ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ এরা কোলাবোরেট করে লিখেছেন সেই সময়কার রোম্যান্টিক পোয়েট্রিগুলো, যে শুরুর দিকে যে পোয়েট্রিগুলো সেগুলো। যেমন তারা দুজনে মিলে কন্ট্রিবিউট করেছেন কোনটায়, লিরিক্যাল ব্যালাডসে। ওয়ার্ডসওয়ার্থ কি লিখেছিলেন লিরিক্যাল ব্যালাডসের, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, যেটা রোম্যান্টিক পোয়েট্রি একটা ম্যানিফেস্টো হয়ে গেছিল। যে ক্রিটিসিজম এর একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। মেইনলি সেটা টার্গেট করে যে কীভাবে সেটা অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ এবং এভরিডে এক্সপিরিয়েন্সের কাছাকাছি পৌঁছায়। তাদের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স কী ছিল, ওয়ার্ডসওয়ার্থ অর্ডিনারি ওয়ার্ল্ডকে এক্সট্রা অর্ডিনারি বা রোম্যান্টিক হিসেবে অ্যাপিয়ার করতে পছন্দ করতেন, বাট কোলরিজ তিনি সুপার ন্যাচারাল যে অ্যাপিয়ার সেটাকে বিশ্বাসযোগ্য এবং এভরিডে রিয়েলিটি এরকমভাবে প্রস্তুত করতে পছন্দ করতেন। এবার চলে আসি এস.টি. কোলরিজের পোয়েম কী কী এক্সপ্লোর করে, সুপার ন্যাচারাল, মিস্ট্রি, ইমাজিনেশন, এক্সট্রা অর্ডিনারি আর মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সকে। তার মেজর পোয়েম ছিল দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মাইনার, কুবলা খান, ক্রিস্টাবেল, ডিজেকশন অ্যান্ড ওড, ফ্রস্ট অ্যাট মিডনাইট, দিস লাইম ট্রি বাওয়ার মাই প্রিজন। এবার চলে এসে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মাইনার, এটা মেডিভেল ব্যালাডের ফর্মে লেখা হয়েছিল। এখানে একজন ওল্ড ম্যারিনার বা নাবিক সে ন্যারেট করছে তার টেরিবল এক্সপিরিয়েন্সকে। কখন কি এক্সপিরিয়েন্স করছে, একটা অ্যালবাট্রস নামে একটা পাখিকে মারার পরে। তার পানিশমেন্ট কী কী ছিল, তার শিপ কেমন হয়ে গেছিলো, বিকামড শিপ হয়ে গেছিলো, নাইট মেয়ার্স আসছিল, থার্স্ট অ্যান্ড সাফারিং হচ্ছিল, সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্সেস হচ্ছিল। কিন্তু সে যখন ভালোবাসতে এবং সকলের উপর দয়া করতে শিখলো তখন সে আবার ক্ষমা পেল, এটা দেখা যায়। দ্য পোয়েম কি প্রেজেন্ট করে, একটা মুভমেন্ট যেটা ইনোসেন্সের থেকে যাচ্ছে সিনের দিকে, সিন থেকে সাফারিংয়ে যাচ্ছে, সাফারিং থেকে রিডেমশন হচ্ছে এবং সেখান থেকে শেষে উইজডম বা জ্ঞান পাচ্ছে। মেইন মোরাল কি ছিল, লাভ অ্যান্ড রেসপেক্ট অল লিভিং ক্রিচার্স, সমস্ত জীবন্ত বস্তুকে লাভ এবং রেসপেক্ট করতে হবে। ইম্পর্টেন্ট সিম্বল কি কি ছিল, অ্যালবাট্রস এটা ন্যাচারাল অর্ডার বা ডিভাইন ক্রিয়েশন ছিল, ল্যাক অফ ওয়াটার যে থার্স্ট সেটা কি ছিল, স্পিরিচুয়াল ড্রাইনেস, বিকামড শিপ এটা এইমলেস আর সাফারিং সোলকে দেখায়, জার্নি এটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনকে দেখায়। নেক্সট রয়েছে কুবলা খান, এটা একটা এক্সোটিক সুপার ন্যাচারাল ল্যান্ডস্কেপ প্রেজেন্ট করে। এর মেইন সেটিং ছিল কোথায়, জানাডু, এটা এক্সপ্লোর করে পাওয়ার অফ পোয়েটিক ইমাজিনেশনকে। এখানে রিভার অ্যালফ এটা রিপ্রেজেন্ট করে পাওয়ারফুল আর পোটেন্সিয়ালি ডিস্ট্রাকটিভ ফোর্সকে। এই পোয়েমের সাবটাইটেল কি ছিল, এ ফ্র্যাগমেন্ট। ক্রিস্টাবেল একটা আনাদার ইম্পর্টেন্ট পোয়েম যেটা মেডিভেল ব্যালাড ফর্মে লেখা হয়েছিল, ওই সেই মিস্টেরিয়াস সুপার ন্যাচারাল গ্রোটেস্ক এলিমেন্ট দিয়ে এটা ভরা, এটা কিন্তু আনফিনিশড ছিল। কুবলা খানের মতো এটা যে ইনকমপ্লিটনেস, মানে কুবলা খানও কিন্তু ইনকমপ্লিট ছিল। কেন ইনকমপ্লিট ছেড়েছিল, যাতে যে রোমান্টিসিজম একটা মেইন বিষয় ছিল ইনকমপ্লিটনেসে কমপ্লিটনেসের দিকে যাওয়া, এই একটা জার্নি, এই জার্নিটাকে সেটা প্রেজেন্ট করে। নেক্সট চলে আসি ডিজেকশন অ্যান্ড ওড, এটা ফেলিয়ার অফ পোয়েটিক ইমাজিনেশনকে দেখায়। এখানে পোয়েট ফিল করে যে এক্সটার্নাল নেচার ক্যানট গিভ দ্য ক্রিয়েটিভ পার্সন হি নিডস, একটা ক্রিয়েটিভ পার্সনের যারা দরকার সেটা বাইরে প্রকৃতি দিতে পারে না, এটা যে ইমাজিনেশন সেটা ভেতর থেকে আসে, এটা এই পোয়েমে দেখা যায়। এখানে রিলেশনশিপ বিটুইন নেচার ইমাজিনেশনকে এক্সপ্রেস করে। এবার কোলরিজের কনভারসেশন পোয়েম কি কি ছিল, ফ্রস্ট এট মিডনাইট, দিস লাইম ট্রি বাওয়ার মাই প্রিজন, ডিজেকশন অ্যান্ড ওড, এইগুলো। ক্যারেক্টারিস্টিক্স কনভারসেশনাল আর ইন্টিমেট টোনের ছিল, এভরিডে অবজারভেশনস, পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, এগুলো দেখা যায়। এবার রিলেশনশিপ বিটুইন প্যারেন্ট আর চিলড্রেন, এই যে কবিতা ইন এ ফ্রস্ট এট মিডনাইট, এখানে কোলরিজ তার ছেলে হার্টলিকে অ্যাড্রেস করছে এবং তার যে চাইল্ডহুড এই সিটিতে সেটার সঙ্গে ন্যাচারাল লাইফ যে কতটা কানেক্টেড ডিপলি, সেটা কোলরিজ চায় যেন তার ছেলেও সেই এক্সপিরিয়েন্সটা পায়। এখানে এই কবিতা এটা দেখা যায়। এবার কোলরিজের শেষের জীবন এবং ক্রিটিসিজম কেমন ছিল, কোলরিজ কিন্তু পোয়েটিক ইন্সপিরেশনে তার যে ডিক্লাইন বা পতন হয়েছিল, তিনি খুব কম পোয়েট্রি লিখেছিলেন তার শেষ 30 বছরে, এবং শেষে তার যে ইনসাইট সেটা ফিলসফি এবং লিটারারি ক্রিটিসিজমের দিকে বেশি ঝোঁক বেড়ে গেছিল। তার মেজর ক্রিটিক্যাল ওয়ার্ক কি ছিল, বায়োগ্রাফি আর লিটারেরিয়া, 1817 এসেছিল। এটা ডিসকাস করে পোয়েটিক ইমাজিনেশনকে, নেচার অফ লিটারেচারকে আর ক্রিয়েটিভ প্রসেসকে। এটা একটা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ক হয়ে গিয়েছিল ক্রিটিসিজমের। এবং ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজের যদি তুলনা করা হয় সেটা কেমন হবে, ওয়ার্ডসওয়ার্থ আগে জানি অর্ডিনারি ওয়ার্ল্ড, নেচার, চাইল্ডহুড মেমোরি, ইন্ডিভিজুয়াল মাইন্ড, এগুলোকে ফোকাস করে। কোলরিজ সুপার ন্যাচারাল, মিস্ট্রি, ইমাজিনেশন, এক্সট্রা অর্ডিনারি, এটার উপর ফোকাস করে। ওয়ার্ডসওয়ার্থ অর্ডিনারিকে এক্সট্রা অর্ডিনারি হিসেবে দেখাতে পছন্দ করে, আর কোলরিজ সুপার ন্যাচারালকে কীভাবে বিশ্বাসযোগ্য বানানো যায় এটার উপর ফোকাস করে। ওয়ার্ডসওয়ার্থ কী করেন, তিনি সিম্পল এভরিডে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, কোলরিজ তিনি মিস্টিক্যাল, সিম্বলিক আর ইম্যাজিনেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। ইন এ শর্ট, ওয়ার্ডসওয়ার্থ অর্ডিনারি আর নেচারের কাছে গিয়েছিলেন, আর কোলরিজ সুপার ন্যাচারাল ইম্যাজিনেশনকে ন্যাচারাল দেখানোর চেষ্টা। এটাই আজকে মেজর 3টে পোয়েট আলোচনা করলাম। এর পরের দিন যে রোম্যান্টিক পোয়েট্রি আর অন্যান্য ফিগার যেমন কিটস, শেলি, বাইরন, জন ক্লেয়ার এরা বাকি রয়েছে, এদেরকে আলোচনা করবো। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে তাই লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট।